কুমিল্লা থেকে সোহাগ করেছেন, ঝিঙে গাছে ফুল আসার পরে ঝরে পড়ছে, সমাধান কি? আমাদের যে ঝিঙ্গে, তারপর হচ্ছে কাঁকরোল, পটল, এগুলো আসলে যে আমাদের লতা জাতীয় সবজি, হ্যাঁ, এই সবজির ক্ষেত্রে ঝিঙ্গে কিন্তু আমাদের যে পুরুষ ফুল, স্ত্রী ফুল আলাদা আলাদা, একই গাছে কিন্তু আলাদা আলাদা ফুল হয়। এখন এইগুলা পরাগায়নের জন্য কিন্তু উপকারী, যেটা আমাদের মৌমাছির দরকার হয়। আমাদের দেশে দেখা যায় কি, যেহেতু অপর্যাপ্ত মানে কোনো যত্রতত্র কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ব্যবহার কারণে উপকারী পোকা কিন্তু অনেক কমে গেছে, অনেক মেরে গেছে। আসলে আমরা পোকা দেখলেই হয়তো মনে করি যে এটা ক্ষতিকারক, কিন্তু হ্যাঁ। আমাদের এই পোকার ক্ষেত্রে খেয়াল করি, যেই পোকাগুলো নর্মালি দিনের বেলা বের হয়, তার মানে এইগুলা কিন্তু বেশিরভাগই উপকারী পোকা থাকে। আর যেগুলো ক্ষতিকর এগুলো কিন্তু নকটার্নাল, রাতের পোকা হয়। এখন আমাদের যখন আমরা তো স্প্রে করি দিনের বেলা, তাই দেখা যাচ্ছে কি এই উপকারী পোকা তুলনামূলকভাবে কম। এইটা যে এই উপকারী পোকা যে মৌমাছির অভাবে কিন্তু, কারণ যেহেতু এটা পরাগায়নের একটা ব্যাপার থাকে, পরাগায়ন না হলে কিন্তু ফুল থেকে ফল আসবে না। এখন আমাদের এই জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই পরাগায়নের অভাবে ফুল থেকে ঝরে পড়ে। এখন আমি তাকে একটা পরামর্শ দিব যে যেন পরাগায়নের জন্য আমাদের দেশে কিন্তু এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিন্তু মৌ চাষের প্রতি একটা সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর মৌ চাষ করলে কি হবে, তার কিন্তু একটা মধু আসবে, একটা তার অর্থকরী ফসল হিসাবে সে মধু পাচ্ছে। পাশাপাশি কিন্তু তার যে যদি মাচা করে করা হয়, যেহেতু অনেক বড় জমি, সে কিন্তু ওইখানে পরাগায়নের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তাতে তার আসলে ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড যেটা কীটনাশক, এটার খরচও কমে আসছে, এটা খরচ কমে যাচ্ছে। পাশাপাশি কিন্তু সে মধু বা পাচ্ছে, মধুটা কিন্তু পুষ্টিকর একটা খাবার, এটা তার ফ্যামিলির জন্য ভালো হচ্ছে, বা যদি সে বিক্রিও করে তাও কিন্তু সে ভালো লাভবান হবে। এবং পাশাপাশি কিন্তু তার যে আশেপাশে যত সবজি যে চাষ করে, শুধু ঝিঙ্গে না, অন্যান্য সবজির ক্ষেত্রেও তার কিন্তু পরাগায়নের সহায়তাটা করে। তাহলে এটা আমি মনে করি যে এই পদ্ধতিটা সে অবলম্বন করে সবচেয়ে সে লাভবান হবে। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি মিজান নওগাঁ থেকে, তিনি জানতে চেয়েছেন পুঁই শাকে ছিদ্রকারী পোকা থেকে রক্ষার উপায় কি? ধন্যবাদ। আসলে যে আমাদের যে শাক জাতীয় সব ফসলের ক্ষেত্রে যে লিফ মাইনার নামে একটা পোকা থাকে, এটা কি করে, আমাদের যেহেতু শাকটা কিন্তু মেনলি খাওয়া গ্রিন, সবুজ অবস্থায়, এখন পোকাগুলো কি করে, তাদের লিফ যে পাতার যে উপরে সবুজ অংশটা খেয়ে ফেলে, মানে তখন দেখা যাচ্ছে তাদের ক্লোরোসিস, যেটা বলে কালারটা নষ্ট হয়ে যায় এবং দেখতেও খারাপ দেখা যায়। তখন ওইটা হচ্ছে কি, ওই পাতাগুলা কিন্তু আর খেতে মানে চায় না, বাজার মূল্য থাকে না। এখন আমাদের এইটার খেয়াল করতে হবে, এটা হচ্ছে মেইনলি যদি আমাদের জমিতে যদি অপরিষ্কার থাকে, তখন এই পোকাটার আক্রমণ বেশি হয়। যে পাতাগুলা যদি আমাদের দেখা যাচ্ছে অনেক ঘন হয়ে গেছে, পাতা বেশি হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে এই পোকাগুলা, এই শোষক পোকা যেটা আমরা লিফ মাইনার বলতেছি, এটা কিন্তু আগাছাতে থাকে। তখন ওইটাই আমাদের জমিতে মানে ফসলের উপর ইফেক্ট করে। তখন আমার যদি অল্প পরিমাণে হয়, তখন তাকে ওই পাতাগুলা মানে সংগ্রহ করে ফেলে দিতে হবে, এবং পোকাটাকে সংগ্রহ করে মেরে ফেলতে হবে। আর তারপরে যদি তার আক্রান্তের পরিমাণটা বেশি হয়, তাকে একটা ইনসেকটিসাইড, যে সাইপারমেথ্রিন গ্রুপের হতে পারে, যে কোনো একটা ইনসেকটিসাইড তাকে স্প্রে করতে হবে। স্যার, আপনি জানেন যে আমাদের দীপ্ত কৃষি টিম একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষকের কাছে পৌঁছায়, এবং সেরকমই একজন কৃষক ভাইয়ের কাছ থেকে একটা ভিডিওর মাধ্যমে আমরা তার প্রশ্ন শুনবো। স্যার, জি জি জি। আমরা লিচু চাষ করি, আমাদের লিচুতে নানান বিভিন্ন ধরনের পোকামাকড়ে সমস্যা করে, পানির সমস্যা হয়, তাতে আমাদের লিচুতে ফলনটা একটু কম হইবার চাই। তখন আমরা কিভাবে ফলনটা বেশি হবো, আমরা এর একটা পরামর্শ চাই আপনার কাছে। আমাদের খুব হাসি খুশি কৃষক ভাই, লিচু চাষী। জি জি। আমাদের লিচু চাষের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে পোকার আক্রমণটা যেটা হয় আমাদের ক্ষেত্রে, লিফ মাইনার বা হপারের আক্রমণ হয়, অনেক সময় লিচির ক্ষেত্রে ভুরারের আক্রমণ। আমরা কিরা পাই, খেতে গেলে দেখা যায় যে মাথার কাছটাতে। এটার ক্ষেত্রে সবচেয়ে আমাদের ম্যানেজমেন্টটা জরুরি। আমাদের যে ফল গাছ, যেহেতু লিচু গাছ, অবশ্যই লিচু গাছের যে সকল ডালপালা, পুরাতন ডালপালা ছিটে দিতে হয় ফল সংগ্রহ করার পরে, যাতে পুরাতন ডালপালাগুলো না থাকে, আবার নতুন ডালপালা হয়। তাহলে কি হবে, যে আমাদের যে পোকার যে বাহকগুলা নষ্ট হয়ে যায়। এবং আমাদের যে লিচুর ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, যদি বৃদ্ধির কথা উনি বলেছেন, যে বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশের যে আমরা যে জলবায়ুর যে ইফেক্ট বলতেছি, পরিবর্তনের যে ইফেক্ট, এটা কিন্তু একটা কারণ। এই জন্য আমি এই বাইকে বলবো সবসময় যেন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা যেন এইটা না হয়।
এই জন্য কী করতে তাকে একটা নিয়মিত সেচ দিতে হবে। তার যে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা কিন্তু ইমব্যালেন্স পরিবেশটা হবে না, তাহলে তার একটা সময় মানে সে গাছটা যখন ইমব্যালেন্স হবে না তখন তার কিন্তু শারীরবৃত্তীয় যে প্রবলেম, যেমন ফল ঝরে পড়ে যাওয়া, এইগুলো তার রোধ হবে। আর খেয়াল করতে হবে যে আমাদের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, আচ্ছা, যেহেতু তার ফলন বৃদ্ধি দরকার, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে ফল গাছের যে সুষম সারের ব্যবহার, এটা যেন নিয়মিত করে।